এই যে একটা অপসংস্কৃতি গড়ে উঠছে দীর্ঘদিন, এই অপসংস্কৃতিকে বেরিয়ে আসবার উপায় কি বলে আপনি মনে করেন? দেখেন, এটা তো বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখছি, অন্যান্য দেশেও হয়, বাট বাংলাদেশে এত প্রকট আকারে এটা আমরা বিগত যে ডেমোক্রেসির প্রসেসটা দেখলাম। এবং একটা হচ্ছে যে ক্ষমতাকে কুক্ষিগত করা, যেটা সবাই বলেছে যে একবার ক্ষমতায় গেলে আর যেতে চায় ছাড়তে চায় না, না। যার ফলে এই যে 15 বছর 16 বছর আমাদের স্যার, হ্যাঁ। আমাদের গণতন্ত্রটা নষ্ট হয়ে গেল। কেননা ওরা যতগুলো মেকানিজম আছে কনস্টিটিউশন অ্যান্ড আদারওয়াইজ সবগুলোই কিন্তু তারা করেছে, প্রতিষ্ঠানগুলোকেও এক এক করে ধ্বংস করেছে। এটা বলা হয়েছে অনেক। আমরা বলছি যে যেমন জুডিশিয়ারি তারা নষ্ট করছে, হুইচ ইজ দ্য লাস্ট রিসোর্ট অর এন্ড অফ দ্য লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল, ওটাতেও নষ্ট করে ফেলছিল। তো সুতরাং আমরা মনে করি যে এইটা ধরেন দুটো কারণ। একটা মেইন হচ্ছে যেটা রাজনীতিবিদরা সত্যিকারভাবে যে একটা নিউ নর্মস অ্যান্ড ভ্যালুজের মধ্যে দিয়ে গড়ে ওঠে নেই। আমরা যদি স্বাধীনতার পর থেকেই দেখি যে একটা হলো, এবং তাদের রোলগুলো ডিফাইন নেয়। যেমন একজন এমপি হয়েই মনে করে যে হি ক্যান ডু এনিথিং, এটা কোনো দেশেই হয় না। এমপির স্পেসিফিক রোল হচ্ছে আইন প্রণয়ন করা, কিন্তু সে তো ডেভেলপমেন্ট করছে, সে এটা করছে ওটা করছে। এখন তো এবং লাস্ট 15 ইয়ার্সে যে আমরা দেখছি যে অল পারভেসিভ, সব কিছুর মধ্যেই তার হাত। ফলে হচ্ছে, এবং ডেভেলপমেন্ট ফান্ডটাও তাকে দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এইটা কোনো দেশে নাই, এটা বাংলাদেশে হয়েছে। এই কারণেই তো বিশ্বের 1 নম্বর প্লেয়ারও এমপি হতে আর চায়। দুই হচ্ছে এই যে গত 15 বছর, তার আগেও আমরা দেখেছি কিছুটা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই কনসেন্ট্রেশন অফ পাওয়ার, টেন্ড টু কনসেন্ট্রেট অল পাওয়ার ইন হ্যান্ড, দুজনের দায়ী। একটা হচ্ছে ইলেক্টোরেট, যারা ভোট দিয়ে বানায়, তাদেরকেও সচেতন হতে হবে। যারা পলিটিক্যাল লিডার্স, যেমন আমি অনেক সময় দুঃখ করে বলি যে এই শেখ হাসিনার এত বড় একটা পরিবারতন্ত্র গড়ে তুলছিল, কেউই বলতে পারলো না যে তুমি যা করতেছো এটি কি করছো, গণতন্ত্র তো শেষ। কিছু লোক যদি 100 জন যদি বিএনপির লোক আসতো 2018, তাহলে তো তাদের বলার আর কোনো ছিল না, 5-7টা দিল। তো সুতরাং এই যে একচ্ছত্র ক্ষমতা, সেইখানে আমি মনে করি যে কনস্টিটিউশন কমিশন এবার যেটা হয়েছে, ডক্টর রিয়াজ উইল ডু এ গুড জব। অ্যাটলিস্ট সাজেশনগুলো, আমরা তো আগে গতবার তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেক গালাগালি শোনার পরেও অনেক সাজেশন দিয়েছিলাম, হাউ টু ব্যালেন্স দ্য পাওয়ার। একটা ছিল যেটা উনি বললেন, আমরা আগেও বলেছি, যে প্রেসিডেন্টের হাতে, এবং হি শুড বি ইলেক্টেড ডাইরেক্টলি এবং শুড হ্যাভ স্পেসিফিক পাওয়ার ইন দ্য কনস্টিটিউশন টু এক্সারসাইজ। সেকেন্ড হলো প্রাইম মিনিস্টার পাওয়ার হ্যাজ টু বি কার্টেল, হ্যাঁ, ব্যালেন্স অফ পাওয়ার থাকতে ওইখানে। আরেকটা যেটা উনি সবাই আমরা এখন এগ্রি করি, যে একটা ন্যাশনাল, আমি তখন বলছিলাম আমেরিকান স্টাইলে, যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল করতে। সেটা হলো প্রেসিডেন্ট উইল সিট উইথ অল দ্য এজেন্সিজ, হ্যাঁ, স্টেক হোল্ডার্স। এবং উনি যেটা বলেন, ওনার সঙ্গে একটু আমি ডিসএগ্রি করি। এখন কিন্তু স্টেক হোল্ডার্সরা, এই যে আমাদের মতো সুশীল সমাজও কিন্তু স্টেক হোল্ডার, সুতরাং তাদেরকেও নেগলেক্ট করতে পারবেন না, তাদেরও রিপ্রেজেন্টেশন থাকতে হবে। স্টুডেন্টস আর অলসো স্টেক হোল্ডার। সুতরাং আমরা, ইভেন দে আর নট ইলেক্টেড, দেয়ার ভয়েসেস শুড বি কাউন্টেড। সুতরাং এরকম একটা স্ট্রাকচার যদি করা যায়, এবং আমি মনে করি প্রফেসর ইউনূস শুড ডু ইট নাও সো দ্যাট হি ক্যান কনসাল্ট। সংবিধান ইজ ইম্পর্টেন্ট, বাট ইট ইজ নট দ্য এভরিথিং। আমরা একটা কথা বলি, হোয়াট ইজ অ্যাডমিনিস্টার্ড বেস্ট ফর দ্য পিপল ইজ দ্য বেস্ট। ফর ফর্মস অফ গভর্নমেন্ট or constitution, let fools contest. We can contest whole day, it will not bring any solution. সুতরাং আমরা বলবো যে জনগণ এবং দেশের জন্য বা রাষ্ট্রের জন্য যেটা মঙ্গল, সেটাই আমাদেরকে তো করতে হবে। সেই এখন আমরা ওই পজিশনে চলে আসছি। আমরা তো অনেক কিছু করলাম এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, পক্ষে বিপক্ষে কত কথা হয়েছে, ইউ নো ইট ডিড নট ব্রিং এনি বেনিফিট। আবার একজন, যেটা আমি অ্যারিস্টটলিয়ান আর প্লেটোর মধ্যে যে দ্বন্দ্বটা ছিল, দেখেন, প্লেটো বলতো যে গুড ম্যান ছাড়া কিছু হবে না। তো অ্যারিস্টটল বলছে ইয়েস, গুড ম্যান ইজ নিডেড, বাট দেন
You cannot believe good men all the time. So law is needed. Legal framework is also needed because it's not harming him. সুতরাং সে যদি ভালো মানুষ হয় আর দেশের লোক সবই ভালো মানুষ হলো তাহলে তার দরকার নেই, বাট ল শুড কো এক্সিস্ট। সুতরাং আমি বলি যে যেটা উনি বলেছেন যে প্রথমে হলো আমরা যে পজিশনে এখন আছি বা ইতিহাসের যে একটা ক্রাইসিস পয়েন্টে আছি, আজকে আমি দেখছিলাম যে সিরিয়ায় কী অবস্থা। উই আর মোস্ট ভালনারেবল পজিশন অ্যাজ এ স্টেট নাও। সুতরাং আমরা যদি এখন সারাক্ষণ ঝগড়াঝাটি Chaos, করে confusion এর মধ্যে থাকি। কিভাবে কনস্টিটিউশন হবে, কোন সংবিধান, এগুলো কোনো ইট উইল নট সলভ এনি প্রবলেম ফর দ্য পিপল, নট ফর দ্য স্টেট স্টেবিলিটি। সুতরাং আমি মনে করি এখন যেটা হবে এই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যেই ওটা থাক, তত্ত্বাবধায়ক সরকার যেটা হয়েছে, নেক্সট গভর্নমেন্ট যেটা উনি বলছেন আমিও তাই এগ্রি করি, তারা চিন্তা করুক, অসংখ্য ধন্যবাদ বাট আপনাকে। উই নিড টু হ্যাভ এ ট্রানজিশন নাও। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কথা বলেছেন, তিনি বলেছেন কিন্তু শেষ কথা বলেননি, অর্থাৎ সুনির্দিষ্টভাবে দিনক্ষণ ইত্যাদি উল্লেখ করে কোনো বক্তব্য তিনি দেননি। বলছেন বছরের শেষ দিকে অথবা নতুন বছরে, মানে 2026-এর শুরুতে। এ নিয়ে একটা অনিশ্চয়তা খুঁজছেন অনেকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বিষয়টি পরিষ্কার না, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ তিনি চেয়েছেন। কি বলবেন আপনি? না, এখানে আমি যেটা মনে করি উনি যেটা দিয়েছেন যে এই আগামী বছরের শেষ মানে 25-এর শেষ অথবা 26-এর শুরুতে, 26-এর প্রথমার্ধে টেকনিক্যালি ঠিক আছে, কারণ উনি এখন তো বলে দিতে পারেন না যে কখন। কারণ আমার যে টাস্ক, আমার যে কার্যক্রম, ওটা একটা তো মেজারমেন্টে আসতে হবে, একটা মেজারে আসতে হবে যেখানে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। প্লাস শুধু নির্বাচন তো না, একটা জিনিস আমাদেরকে আবার লক্ষ্য করতে হবে। দেখেন, আজকে আমি দেখলাম আইএমএফের লোকজন বলছে যে অন্য গভর্নমেন্টের জন্য এই ইকোনমি যে দিকে যাচ্ছে এটাকে আবার ঠিক রাখা কঠিন হবে। তার মানে আইএমএফ চাচ্ছে এই সরকার আরো এই কিছুদিন সরকার, থাকুক। কারণ একটা পপুলিস্ট গভর্নমেন্ট বা একটা পপুলার গভর্নমেন্ট হঠাৎ করে এসেই স্ট্রং ডিসিশন নিতে পারবে না। কিন্তু আপনি তো স্যার জানেন, আপনি দীর্ঘদিন দেশে বিদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বছর শিক্ষকতা করেছেন, আপনি জানেন আইএমএফ যা চায় বাংলাদেশের মানুষ কিন্তু সেটা চায় না। না, ওটা আমি বলি নাই, কিন্তু এখন তো আমরা আইএমএফ এর মধ্যে ঢুকে গেছি, আইএমএফ এর সাপোর্টে আমরা আছি। সুতরাং ইকোনমি তো একটা পয়েন্টে আনতে হবে, একটা লেভেলে আনতে হবে। একটা বিষয় তো আপনাকে বলতেই হবে, 8ই আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার শপথ নিয়েছে। সেদিন পারদের ছিল 100-তে, এখন কিন্তু সেই পারদ ক্রমাগত নেমে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, তো যদি এটা ঠিক হয় স্যার, তাহলে আইএমএফও মানে না, আইএমএফ ওটার সঙ্গে সম্পর্ক করে না, আপনি বলেন। কারণ তারা তো একটা রিজিম কেন্দ্রিক না, তারা হচ্ছে যে এই দেশের অর্থনীতিকে ভালো করার জন্য যেটুকু দরকার তারা বলে দেয়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলি যে দেখেন, নির্বাচন যে ভোটার লিস্ট থেকে আরম্ভ করে যে প্রক্রিয়া, এটা কিন্তু অনেক কঠিন। নির্বাচন কমিশন কিন্তু বলেছে তারা দে আর রেডি টু রান দি ইলেকশন। না, দে আর নট রেডি, দে আর রেডি টু রান দ্য প্রসেস, হ্যাঁ, টু এন্ড ইট বাই দিস টাইম। তো দে আর প্রিপেয়ার্ড ফর, আমি যেটা মনে করি আইডিয়ালি ইট শুড বি ডিসেম্বর জানুয়ারি, ডিসেম্বর নেক্সট ইয়ার, মানে 2025 অথবা জানুয়ারি ফেব্রুয়ারি, আমরা তো ইলেকশন এই সময়ই করি। তো সুতরাং ফেব্রুয়ারির পরে ইলেকশন করা হবে না। সুতরাং ম্যাক্সিমাম টাইম হলো 1 ইয়ার, অ্যানাদার 1 ইয়ার 2 মান্থস, এর মধ্যে সব কিছুই। হ্যাঁ, এখন কথা হচ্ছে যেমন আমার মনে আছে যখন প্রথম গত তত্ত্বাবধায়ক সরকার বলেছিল 2 বছর, ইট ওয়াজ এ কাইন্ড অফ ম্যান্ডেট। তারা সব জায়গায় আর্মিদেরও বলে রাখছে যে 2 বছর আমাদের সময়, 2 বছর পর আমরা নাই। তো এখন এনারা তো মোটামুটি প্রফেসর ইউনূস তো বলছেন যে 2026-এর জুনের পরে আমরা নাই, তার মানে এর মধ্যেই নির্বাচন হতে হবে। বাট এক্সাক্ট মেজার ওনাদের সঙ্গে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা না করে উনি যদি ফাইনাল কথা বলে, তারপরে রাজনীতিবিদরা বলে না ওটা মানি না, অলরেডি তো শুরু হয়েছে।